তোমরা বলতে যে বাংলাদেশের সঙ্গে তোমাদের একটা স্বর্ণ যুগ চলছে, একটা একটা ক্লোজেস্ট ফ্রেন্ড তোমাদের সঙ্গে, হঠাৎ কি হয়ে গেল যে 5 তারিখের পরে বাংলাদেশ তোমাদের 1 নম্বর শত্রু হয়ে গেল? আমেরিকার যে আর্জেন্ট এলএনজি আছে, তারা একটা এগ্রিমেন্ট সাইন করেছে, প্রতি বৎসর বাংলাদেশকে তারা 5 মিলিয়ন টন তারা এলএনজি দেবে। আপনারা যেমন সবসময় আমাদের রাজনীতিবিদরা বলেন যে রাজনীতিতে শেষ কথা নেই, হ্যাঁ, রাজনীতি পাক পরিবর্তন হতে পারে, কিন্তু সেই রাজনীতিটা হতে হবে আমাদের বর্তমান যে যে পরিস্থিতি আছে সেটাকে মূল্যায়ন করে। ছাত্রদের অনুভূতিটা আমি বুঝি, আমি সত্যি বুঝি, তার কারণ এই যে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের অগ্রভাগেই ছিল কিন্তু ছাত্ররা, এবং ছাত্ররা এটাকে তাদের সাহস দিয়ে, তাদের তাদের উদ্যম দিয়ে, এবং তারা সমস্ত ভয় ভীতি তারা তারা উজাড় করে তারা এই এই আন্দোলনে নেমেছিল যে এক দফা হয় গদি ছাড়তে হবে, নাহলে আমরা ফিরবো না। দে ওয়ার রেডি টু টু বি টু গিভ দেয়ার লাইফ। একইভাবে তাদের সঙ্গে যদি আমি এইটা আমি একটা 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 প্যারালাল যদি আনতে পারি, সেটা মুক্তিযুদ্ধে। আমরাও কিন্তু যেমন বকুল ভাই, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যে হয় দেশ স্বাধীন হবে, না হলে আমরা মরে যাব, কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগে আমরা ঘরে ফিরে যাব না। একই ধরনের যে তাদের যে যে প্রত্যয় আমি তাদের মধ্যে দেখেছি। সো এবং তারা যদি দাবি করে যে আওয়ামী লীগ ক্ষমতা ক্ষমতা রাজনীতি করতে দেওয়া হবে না, এবং তাদের দাবিটা আমি মনে করি সমীচীন এবং সময়োপযোগী, এবং তারা সে বলছে তাদের অনুভূতি দিয়ে। তো এখন একটা যদি জায়গাতে এখানে একটু জানাবো, তারা মনে করে যে বিএনপি সামনে সরকার গঠন করবে, এটা তারা না এখন বিশ্বাস না না করে এখন এবং বিশ্বাস বিএনপি হয়। শোনেন, এবং না এই না আমি গঠন করলে তারা একটা অনাস্থা আছে যে বিএনপি ক্ষমতায় গেলে এই গণতন্ত্র আর ফিরে আসবে না এবং বিচারও হবে না। এই জায়গাতে তারা একটা শর্তই দিচ্ছে অনেকটা এরকম, যে নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে বিচারটা হয়ে যেতে হবে। ব্যাপারটা এখানে একটু বিপক্ষ একটা প্রতিপক্ষের অবস্থায় দাঁড়িয়েছে। আমি আমি বিএনপির অবস্থান কি এবং বিএনপির রাজনৈতিক অবস্থান কি, তাদের দলীয় অবস্থান কি, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি আমার অনুভূতিটা শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে পাকিস্তানের সঙ্গে তো আমাদের সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়ে গিয়েছিল, এবং সময় কাল পরিবর্তনে সেটা আবার ফিরে আসার চেষ্টা করছে, এবং সেটা হচ্ছে সময়ের কারণে, এবং সময়ের মূল্যায়নে সেটা হচ্ছে। তো এখন তবে যে জিনিসটা আছে, মানে আপনি একটা লিগ্যাল একটা আসপেক্ট বলতে পারেন, যে কিছুদিন আগে আমাদের চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে যতক্ষণ আওয়ামী লীগ একটা রেজিস্টার্ড পার্টি, ততক্ষণ আমাদের পক্ষ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আসা বা ইলেকশন করার কোনো প্রতিবন্ধকতা নেই। উনি Right. কিন্তু সেটা ক্লিয়ার। আপনাকে কিছু কিছু জিনিস লিগালি যেতে হবে, এবং যেটা মশিউর রহমানের সঙ্গে আমি একমত, যে আপনার সবকিছু সমস্ত পরিস্থিতিতে লিগালি আপনি যদি যান, তাহলে কিন্তু আপনার ভেরি কনসেপ্ট অফ দিস যে রেভলিউশনটা হলো, এটা কিন্তু এটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যায়, বুঝেছেন? যে এই যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে বা আমাদের গণ আন্দোলন যেটা হয়েছে, এটা কি কনস্টিটিউশন মেনে হয়েছে? তো এখন এই সেই জিনিসগুলো কিন্তু আমাদের প্রশ্ন, সেইটার বিচারেই কিন্তু এখন আওয়ামী লীগ পলিটিক্স করতে পারবে কি পারবে না, সেটা সেটা হচ্ছে বিবেচ্য হচ্ছে যে আওয়ামী লীগের যেসব ব্যক্তি যারা গত 16 বৎসর বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশ দেশের উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছিল, তাদের প্রত্যেকে বিচারের সম্মুখীন করতে হবে। এই বিচারটা যেন সাময়িকভাবে আপনি বলে যে না এটা এটা বিচার হল না, আমরা আসলে তাদের বিচার করব, আমার মনে হয় না এটা জনগণের কাছে এটা এটা গ্রহণযোগ্য হবে। তখন বহু মায়ের বহু মায়ের কোল আপনার খালি হয়েছে, বহু সন্তান তাদের পিতা হারিয়েছে, কতজন কত কত দিন তারা জেল খেটেছে, বাংলাদেশের কত অর্থ বাইরে চলে গেছে। এইসব কি আপনারা আনবেন না? এইসব কি আপনার কোশ্চেনে আনবেন না? আপনি জাস্ট ইউ লেট দেম গো ফ্রি? এটা তো হতে পারে না। যাই হোক, এটা হচ্ছে রাজনীতির বিষয়। এখন নাগরিক কমিটি যারা আসছে, তারা একটা নতুন দল করছে, ছাত্ররা, তাদেরকে ওয়েলকাম, এবং তাদের যে বকুল ভাই যেটা বলেছে তাদের অধিকার আছে। তবে আমার যেটা একজন একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমার যেটা বক্তব্য হচ্ছে, যে আমরা যদি রাজনীতিবিদরা বা যারা রাজনীতি করে, আমাদের যদি এখনো আমরা সচেতন না হতে পারি,
এইটাই হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের শেষ সুযোগ। বাংলাদেশকে এই যে বাংলাদেশ যে তার পথ হারিয়েছিল সেই পথে আবার ফিরিয়ে নিয়ে আসার এইটাই হচ্ছে একমাত্র সুযোগ। আমার নিজের অনুরোধ, এবং আমরা অনেক মুক্তিযোদ্ধা আমার বয়সে তারা সবাই মনে করে যে একটা রাজনীতিতে একটা সুস্থতা আসা দরকার। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে রাজনৈতিক, কিন্তু সেটা যদি দেশকে ধ্বংস করার বা আমাদের মূল উদ্দেশ্যকে ধ্বংস করা বা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করা, তাহলে কিন্তু আমরা সেই আবার হারিয়ে যাব। সেটাই হচ্ছে আমার 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 ব্যক্তিগত মতামত। নাও কামিং ব্যাক টু আমেরিকা, আপনি যেটা বলছেন যুক্তরাষ্ট্রের বিষয়ে, আমি কি বলবো? জি, ভারত এবং আমেরিকার ভূমিকা নিয়ে তো একটা তো তাদের তো একটা আচ্ছা, প্রচেষ্টা আছে। সেটা হচ্ছে দেখুন, আমেরিকা হচ্ছে একটা বৃহৎ রাষ্ট্র। হ্যাঁ, সুপার ইকোনমিক, সুপার মিলিটারি পাওয়ার। এবং আমেরিকার যে মিলিটারি পাওয়ার আছে, যত বড় দেশ আছে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, জার্মানি মিলেও কিন্তু আমেরিকার সমতুল্য হতে পারবে না তারও কোনো। আমেরিকা ইজ স্টিল দ্য নাম্বার ওয়ান ইকোনমিক পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমেরিকার যেসব ক্ষমতা আছে এবং তারা যেভাবে বিশ্বকে চালাতে পারে, অন্য কোনো রাষ্ট্র কিন্তু সেটা চালাতে পারে না। এবং আমেরিকা যখন তাদের কোনো একটা পলিসি করে, তারা নিজের স্বার্থ দেখে, তারা নিজের ইন্টারেস্ট দেখে তারা তাদের পলিসি তারা তৈরি করে। কিন্তু কারো কথায়, কারো বুদ্ধি শুনে যে তারা তাদের পলিসি তারা তৈরি ফ্রেম করবে, সেটা কিন্তু যারা এটা ধারণা করে তারা বোকার স্বর্গে বাস করছে। এখন আমি সবচেয়ে যেটা আশ্চর্য হয়ে যাই, যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে যে এখন যে একটা পরিস্থিতি অবনতি হয়েছে, এটা কিন্তু হয়েছে ভারতের কারণে। বাংলাদেশ কিন্তু ভারতের বিরুদ্ধে কিচ্ছু করেনি। আমি আমার অনেক লেখালেখি করি, সেখানে আমি বলেছি, এবং অনেকে বলেছি, বলো যে বাংলাদেশ যে গত 16 বৎসরে ভারত যেসব বেনিফিট নিয়েছে, বাংলাদেশ কি একটা বেনিফিট হয়েছে? আমাকে দেখাও, একটা উদাহরণ দাও যে যেখানে এখানে বাংলাদেশের লাভবান হয়েছে। তারা দিতে পারেনি। এখন এটা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা ভারতের জন্য এটা সৃষ্টি হয়েছে। এখন ভারতের এই যে হিন্দুত্ববাদী যে বিজেপি যারা আছে, তারা এখন সবকিছু যখন তারা দেখেছে কোথাও তাদের তাল পাচ্ছে না বা পাচ্ছে না, এখন ওই আপনার ওই যে কি বলে, এই যে মাইনরিটি পারসিকিউশন, এইটা এখন তারা সেল করার চেষ্টা করতেছে। ট্রাম্প সাহেব তার ইলেকশনের আগে যে বক্তব্যটা দিয়েছেন, এটা ছিল একটা রাজনৈতিক বক্তব্য। তার কারণ ইন্ডিয়ানরা, আমেরিকা ইন্ডিয়ান আমেরিকান যারা আছে, তারা কিন্তু একটা বেশ সাইজেবল ভোটার ইয়ের জন্য, আপনার আমেরিকার রাজনীতির জন্য। এবং মোদি যেভাবে ইয়ের সঙ্গে, ট্রাম্পের সঙ্গে একটা মানে কি ব্রোহমি বলে, যে সেটা ব্রোমান্স যেটা বলে, সেটা একটা সৃষ্টি করেছিল একটা ধোঁয়াশা। কিন্তু আস্তে আস্তে মোদি কিন্তু সেখান থেকে চলে গেছে। তো আচ্ছা, আমার যে, আপনি যদি না আমাকে একটু শেষ করতে না, এটা হচ্ছে জি, ইম্পর্টেন্ট। হুম, তো বাংলাদেশের যে ট্রাম্প আসলে যে বাংলাদেশকে ইন্ডিয়াকে বলবে তোমরা দখল করে নাও, তোমরা তোমাদের ট্রুপস পাঠাও, তোমাদের যা ইচ্ছা তা করো, তা কোনোদিন হবে না। বাংলাদেশে শোনেন, বাংলাদেশ আমার কাছে যেতে মনে হচ্ছে ভারত হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক্যালি ব্যাংক্রাফট নেশন হয়ে গেছে। না হলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে পরিস্থিতি, সেটা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কেন আমেরিকার সঙ্গে কথা বলবে? কি বাংলাদেশ কি ভারতের জন্য এত বড় একটা এত বড় একটা এত সারা একটা বিশ্বের ভয়ঙ্কর সবচেয়ে দেশ গুরুত্বপূর্ণ হয়ে যায়? বাংলাদেশ একমাত্র ভারতের হ্যাঁ, কাছে। ভারত পুরো এবং মিডিয়া থেকে শুরু করে সরকার শুধু বাংলাদেশকে ধরে আছে। আমি একটু শেষ করি। হ্যাঁ, যে তারা কি এত, মানে তাদের কি বুদ্ধি কম, তাদের কি বুদ্ধি নেই যে তারা এই পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য আমেরিকার কাছে যে দ্বারস্থ হবে, আমেরিকার কাছে কমপ্লেন করবে? আরেকটা জিনিস হচ্ছে, আমি যাদের ভারতীয়দেরকে বলি, যারা তোমরা বলতে যে বাংলাদেশের সঙ্গে তোমাদের একটা স্বর্ণ যুগ চলছে, একটা ক্লোজেস্ট ফ্রেন্ড তোমাদের সঙ্গে, হঠাৎ কি হয়ে গেল যে 5 তারিখের পরে বাংলাদেশ তোমাদের 1 নম্বর শত্রু হয়ে গেল? এবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমেরিকার বাংলাদেশের সঙ্গে একটা অনেক দীর্ঘ, আমাদের বিভিন্ন দিক নিয়ে আমাদের সম্পর্ক আছে, সেটা অর্থনৈতিক, সামরিক, স্ট্র্যাটেজিক এবং আন্তর্জাতিক, সবচেয়ে যে এবং ব্যবসায়িক, অর্থনৈতিক। আপনি দেখবেন যে গতকাল বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে আর্জেন্ট এলএনজি আছে, তারা একটা এগ্রিমেন্ট সাইন করেছে। প্রতি বৎসর বাংলাদেশকে তারা 5 মিলিয়ন টন তারা এলএনজি দেবে। এবং ইয়ে আসার পরে
এর আগে কিন্তু ছিল যে আমেরিকার যে এটা ছিল যে তারা তাদের ন্যাচারাল যে গ্যাস এটা তারা এক্সপোর্ট করবে না। এটা ট্রাম্প এসে দ্য ফার্স্ট এই ডিসিশনটা দিয়েছে যে না, এটাকে ফ্রি করতে হবে এবং আমরা গ্যাস আমরা আমরা এক্সপোর্ট করব। এবং এই নীতি, এই ডিসিশন নেওয়ার পরে বাংলাদেশ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু সাইন দিস এগ্রিমেন্ট উইথ দ্য ইউনাইটেড স্টেটস। সো ওরা যদি, ভারত যদি মনে করে যে তারা ওই আমেরিকার মানে সাহায্য নিয়ে বাংলাদেশে আসবে এবং আমেরিকা তাদের বুদ্ধিতে বাংলাদেশে তাদের পলিসি ক্রিয়েট করবে, পলিসি ফ্রেম করবে, তারা বোকার স্বর্গে বাস করছে। অতএব বাংলাদেশে থেকে আমি বলবো যারা আছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো নেই। বাংলাদেশ বন্ধুহীন নয়, বাংলাদেশে অনেক বন্ধু আছে এবং আমরা জাতি হিসেবে আমরা খুবই শক্তিশালী জাতি। আমরা রক্ত দিতে শিখেছি, আমরা আমাদের জীবন দিতে শিখেছি, আমাদের স্বাধীনতার জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করেছে। এবং সেটা জিয়াউর রহমান সাহেব একমাত্র রাষ্ট্রপ্রধান ছিল এই দেশের, যে উনি ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের অধিকার আদায়ের জন্য উনি ইউনাইটেড নেশনসে গিয়েছিলেন। একমাত্র ওনার সময় যে বাংলাদেশ গৌরব করে বলতে পারতো, যদিও এটা খুব অল্প সময়ের জন্য ছিল, স্বাধীনতা অল্প কিছুদিন পরে, গৌরব করার জন্য বলতে পারতো যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশ যখন তার পলিসি তৈরি করবে সেটা তাদের নিজের জন্য যেটা স্বার্থ, নিজের ইন্টারেস্ট নিয়ে বাংলাদেশ তাদের তাদের পলিসি করবে। এবং একই আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের বর্তমান যে সরকার আছে, আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তারাও এইরকম একটা শক্ত একটা অবস্থান নিয়েছে যে ভারতের সঙ্গে অবশ্যই আমাদের এবং ভারতের সঙ্গে অবশ্যই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে এবং আমাদের দুদেশের কল্যাণের জন্য। কিন্তু ভারত যদি আমাদেরকে যে বললেন যে চোখে চোখ রাঙিয়ে বলবে যে তোমরা এইটা করো এবং সেটা আমরা করতে বাধ্য হব ভৃত্যের মতন, সেটা কখনো বাংলাদেশ হইতে পারে, সেটা আর কোনোদিন হবে না।